কথাটা শুনে আমি অবাক হলাম। প্রশ্ন করলাম, মানে? সে কয়েক সেকেন্ড চুপ রইল। এরপর নিরীহ গলায় বলল, তোমার সাথে প্রেমের সম্পর্ক হওয়ার কিছুদিন পরই আমার চাকরিটা চলে গেছিল। বর্তমানে চাকরি হারানো মানে আস্ত একটা সোনার হরিণই হারিয়ে ফেলা। আমি দিশেহারা হয়ে গেছিলাম। চাকরিটা ফিরে পাওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তোমার কথা সারাক্ষণ মাথায় ঘুরতো। বারবার মনে হতে থাকলো আমি বেকার শুনে তুমি আমাকে ভুলে যাবে না তো। একটা সময় যখন সব চেষ্টা বৃথা হলো, তখন আমার মনে হলো আমার এই বেকার জীবনে তোমাকে না জড়ানোটাই ভালো। এমনিতে বললে হয়তো তুমি মানতে না, কিন্তু বিয়ের কথা বললে তুমি নিজে থেকেই আমাকে ছেড়ে চলে যেতে। তাই আমি এমনটা করেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ভুলতে পারিনি কিছুতেই। কয়েক মাসের ব্যবধানে অনেক চেষ্টার পর আমি আবারও একটা জব ফিরে পাই। তখন তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, অনেকবার কল করেছি, মেসেজ দিয়েছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। বারবার মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলেছি। সারা জীবনের জন্যই আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম ওনার কথাগুলো, কিন্তু মনের মধ্যে তেমন কোনো কষ্টের অনুভূতি আসলো না। সে আবারও বলল, আমি অল টাইম তোমার এই নাম্বারে ডায়াল করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এবারে যাও পেলাম, কিন্তু আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, কিন্তু কি? তুমি বিয়ে করে নিলে, তবে বিশ্বাস করো আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি। এখনও আমার জীবনে আমি তোমাকেই চাই। আমি হাসলাম, তবে খুশির নয়, তাচ্ছিল্যের হাসি। সে খানিক অসহায় বড়া গলায় বলল, তুমি হাসছো কেন তনু? আমার কথায় তোমার হাসি পাচ্ছে? আমি এবার শান্তভাবে গভীরভাবে বললাম, আপনার এইসব কথার বিন্দুমাত্র মূল্য নেই আমার কাছে। একবার যে সাপের মুখে পড়েছি, দ্বিতীয়বার সেই সাপের আশেপাশেও আমি থাকতে চাই না। আপনি আপনার মতো থাকুন, আর আমাকে আমার মতো থাকতে দিন। তনু, আমি আর কথাটা বাড়ালাম না। মুখের ওপর ফোনটা কেটে দিলাম। খানিকক্ষণ তাকিয়ে রইলাম ফোনের দিকে। কল আসছে আবারও। বিরক্ত লাগছে খুব। এই সিমটা আমি লাগিয়েছিলাম তার জন্য নয়, আমার বাবা মায়ের জন্য। এই নাম্বারটা তাদের জানা। যদি ভুল করে হলেও তারা একবার আমায় কল দিত। একবারের জন্য আমার বাবা মা আমায় মা বলে ডাকতো। একবারের জন্য হলেও মায়ের গলাটা যদি শুনতে পেতাম, এই আশায় এই ফোনের সিমটা লাগিয়েছিলাম। তবে আমি নিরাশ হলাম। সেই রকম কিছুই হলো না। উল্টো একটা উটকো ঝামেলা এসে হাজির হলো। হ্যাঁ, উটকো ঝামেলা। যাকে একটা সময় জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতাম, সে এখন আমার কাছে উটকো ঝামেলাই বটে। আমি বুক ভাঙা ব্যথা নিয়ে ফোনের সিমটা খুলে ফেললাম। শোনা হলো না মায়ের কণ্ঠ, শোনা হলো না আমার বাবার মুখের স্নেহভরা গলায় মা ডাক। আমি আবারও কাঁদলাম, অজোরে কাঁদতে লাগলাম। ফোনের দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বললাম, আমি মরব, বারবার মরব। তবে আমাকে মারার জন্য নিজে থেকে কাউকে আর আহ্বান করব না। রাতের বেলা খাওয়া আর হলো না। ভাত ছেঁকা বসিয়েছিলাম তখন। ফায়েজ নামের সেই ব্যক্তির কারণে আর নামাতে পারেনি। চুলাতে থেকেই পুড়ে গেছে। তরকারি রান্নার মন মানসিকতাও মরে গেছে। রাতের শেষ ভাগে ঘুম ভেঙে গেল হঠাৎ। একটা স্বপ্ন দেখলাম। আমার মেয়ে, হ্যাঁ, আমার কলিজার বৃষ্টিকে দেখেছি। সে আমার দিকে তাকিয়ে কান্না করছে, আমায় ডাকছে, হাতছানি দিয়ে ডাকছে। আমি দৌড়ে যেতে চাইলাম মেয়েটার কাছে, জড়িয়ে ধরতে চাইলাম দুহাত চেপে, কিন্তু পারলাম না। তার আগেই আমার ঘুমটা ভেঙে গেল। বসে বসে কান্না করছি আমি। আফসোস হচ্ছে খুব, কেন পারলাম না তাকে জড়িয়ে ধরতে। এই জীবনে তো আর তাকে জড়িয়ে ধরতে পারবো না। স্বপ্নেই না হয় ধরলাম, কিন্তু সেটা আর হলো কোথায়। সকাল সকাল অফিসের জন্য রেডি হতেই হঠাৎ শিহাব এসে হাজির হলো আমার বাসায়।
আমি কিছুটা অবাক হলাম, ওর মুখটা মলিন দেখাচ্ছে তাই। তাকে নরম গলায় প্রশ্ন করলাম, হঠাৎ এত সকালে তুই? তোর মুখটা এমন দেখাচ্ছ কেন রে ভাই? কি হয়েছে তোর? আমার একটা কথা রাখবি? ওর শান্ত গলার আওয়াজে আমি অন্যরকম কিছুর ঘ্রাণ পেলাম। বললাম, কি হয়েছে রে? আমার কথা রাখবি কিনা সেটা আগে বল। আগে বল তুই কি বলতে চাস, রাখবো কি রাখবো না সেটা পরে দেখা যাবে। সে আবার নরম গলায় বলল, তুই দরজার বাইরে যা। আমি অবাক হয়ে বললাম, কেন রে? যা না, তুই গেলেই তো দেখতে পাবি। আমি সন্দিহান চোখে শিহাবের দিকে তাকালাম, কিন্তু কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেলাম ঠিকই। শিহাবের দিকে আরেকবার ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে আমাকে চোখের ইশারায় বাইরে বেরোনোর জন্য অনুরোধ করল। আমি ওর মুখের দিকে তাকিয়েই বাইরে গেলাম। দরজার বাইরে গিয়ে সামনের দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেলাম আমি। গতকাল রাতেই যে মায়ের গলা শোনার জন্য এতটা বেকুল ছিলাম, সেই মা এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি করে সম্ভব? মায়ের চোখের নিচটা এতটা কালো হয়ে আছে কেন? মুখটা এত মলিন কেন? যে মা এত হাসি খুশি থাকতো, সেই মায়ের মুখটা কালো আধারে ছেয়ে আছে। আমি খুঁটে খুঁটে মাকে দেখছি, অন্য কোনো হুঁশ আমার নেই। এক পর্যায়ে মা আর্তনাদ করে কেঁদে উঠলেন। আমার হুঁশ এলো, আমিও কেঁদে উঠলাম মায়ের সাথে। মা জড়িয়ে ধরলেন আমাকে। আমার মাথাটা চেপে ধরল মায়ের বুকের সাথে। আমি কাঁদছি, কিছু বলার মতো ভাষা আমার মুখে নেই। মা আমার সারা গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেন আমার কাছে গেলি না রে মা? তোর জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, কেন আমায় একবারও জানালি না? কেন এভাবে বনে বাদারে পড়ে আছিস? মা কি এতই পর হয়ে গেছি তোর কাছে? এত কিছু হয়ে যাবার পরেও মাকে একটাবার মনে পড়ল না তোর? এতটা পাষাণ কিভাবে হইলি রে তুই? আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমরাও তো পাষাণ হয়ে গেছিলা মা। একটাবার কেউ আমার খোঁজ খবরও নেওনি কোনোদিন। তোমাদের একটা কলের আশায় কত যে বুক বেঁধেছিলাম, কিভাবে বোঝাবো তোমায়? অনেক অপেক্ষা করেছি, প্রহর গুনেছি, কেউ আমার খবরও নাওনি। আমি ভুল করেছি তাই। ভুল তো সবাই করে মা, আমি না হয় একটু বড় ভুলই করেছিলাম। কেন আমাকে মাফ করে আমায় আপন করে নাওনি তোমরা? মা আমায় আবারও জড়িয়ে ধরল। দীর্ঘ বছর পর মায়ের সাথে দেখা, ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে কাটিয়ে দেই বাকিটা জীবন। শিহাবের কথায় মা মেয়ের ঘোর ভাঙল। আমরা দুজনেই শিহাবের দিকে তাকালাম। সে হাসি মুখে বলল, মাকে নিয়ে রুমে তো আসবি নাকি? আমি মুচকি হেসে মায়ের দিকে তাকালাম। মান অভিমানের পালা শেষ, এবার মাকে নিয়ে ঢুকলাম ঘরে। অফিসে যাওয়া আর হলো না আজকে। মা আমাকে অনুরোধ করে বলল, এবার বাড়ি চল তনু, অনেক তো হয়েছে। আমি মাথা নোয়ালাম। অপরাধীর গলায় বললাম, সেই মুখ নেই মা আমার। বড় মুখ করে বলেছিলাম ভাইয়াকে আর বাবাকে কখনো এই বাড়িতে পা দিব না। কি করে যাই বলো এখন সেখানে? মা আমার হাত চেপে ধরে বলল, করুণ গলায় বলল, সব কথা ভুলে যা মা, জীবনটাকে নতুন করে শুরু কর। এখনও তোর জীবনের কিছুই শেষ হয়নি, আর যদি কিছু শেষ হয়েও থাকে তাহলে বুঝে নিবি এই শেষটাই আরেকটা শুরুর সূচনা। আমি মৃদু এসে বললাম, আর কিছুই শুরু করতে চাই না মা। এই জীবনে যা পেয়েছি তার তুলনায় অনেক বেশি কিছুই আমি হারিয়ে ফেলেছি। এই পাওয়া আর হারানোর খেলায় আর যেতে চাই না আমি। মা আবারও কিছু বলতে যাবে, তার আগেই শিহাব মাকে কিছুটা ধমকে বলে উঠল, আহ মা, এইসব কথা এখন রাখো তো, যেটার জন্য এসেছো আগে সেটা করো না। মা এবার মমতা ভরে আমার দিকে তাকালেন আর বললেন, এক্ষুনি আমার সাথে বাড়ি চল তনু। সেটা কিভাবে হয় মা? ভাইয়া বাবা তারা কি আমাকে মেনে নেবেন? সেটা আমি বুঝবো। তা হয় না মা, আমি যেভাবে আছি সেভাবেই ভালো আছি। তুমি না হয় মাঝে মধ্যে এখানেই চলে এসো, মা মেয়ে দুজন দুজনকে মন ভরে দেখব। শিহাব সামান্য ক্ষোভ নিয়ে বলল, বেশি কথা বলবি না তো,
মা যা বলছে সেটা কর। আমি অসহায়ের চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম। মন থেকে ইচ্ছে করছে বাড়ি যেতে, কিন্তু এই মুখটা বাপ ভাইকে গিয়ে কিভাবে দেখাবো। মা আর শিহাবের অনেক জোরাজুরিতে এক সময়ে বাড়ি যেতে রাজি হলাম, কিন্তু মাকে জানিয়ে দিলাম এখন যাব না, আর কিছুদিন পর যাব। কিছুদিন পর আমার স্যালারি হবে, সেই স্যালারিটা আমি একটা পুণ্যের কাজে লাগিয়ে তারপরে বাড়ি যেতে চাই। এই পুণ্যের জোরে বাবা আর ভাই যদি আমাকে ক্ষমা করেন। মা বিস্ময়ে বললেন, কি এমন করতে চাস তুই? আগে বেতনটা পাই, তারপর না হয় দেখা যাবে কি করি। সেদিন মা বিদায় নিয়ে চলে গেছিল। মাকে তেমন কিছু খাইয়ে দিতে পারিনি। ঘরে যা ছিল তার থেকে কিছুটা জোর করে খাইয়েছি। সেদিন অফিস মিস হয়েছে, তাই পরের দিন অফিসে অনেক বকুনি শুনতে হয়েছে আমাকে। তবে আজকের বকুনিটা আমার কাছে খারাপ লাগেনি। মাকে পাওয়ার আনন্দে সেই বকুনিটাও আমার কাছে মধুর মতো মনে হয়েছে। সারাটা দিন কাজ করলাম খুব খুশ মেজাজেই। আমার অফিসের কলিগেরাও আজ অবাক। সবার বক্তব্য একটাই, অফিসে জয়েন হবার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র আজকের দিনটাই তারা আমাকে প্রফুল্ল মেজাজে দেখেছে। আমিও তাদের কথায় সায় দিলাম। সত্যি আজ আমি অনেক খুশি। সারাদিন অফিস শেষে বাসায় ফিরলাম। ফোনে মায়ের সাথেও কথা বলা হলো, কিন্তু এখনও পর্যন্ত বাবা কিংবা ভাই কারো সাথেই কথা বলার সাহস হয়ে ওঠেনি। তবে মনে মনে পণ করলাম এটা ভেবে যে বাড়ি গিয়ে বাবা আর ভাইয়ের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরব। নিশ্চয়ই আমাকে ক্ষমা না করে পারবেন না তারা। দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে, বেতনের দিনের অপেক্ষায় প্রহর গুনছি। ইদানিং একটা স্বপ্ন বারবারই দেখছি। আমার মেয়েটা আমার দিকে তাকিয়ে কাঁদে, আমাকে বারবার তার দিকে ডাকে। আমিও এগিয়ে যাই, তাকে কোলে নিতে চাই, কিন্তু পারি না। ঘুমটা ভেঙে যায়। এক স্বপ্ন বারবার দেখার কারণটা আমার অজানা, তবে এটা আমাকে ভাবায়। বারবার একই স্বপ্ন দেখার মানেটা কি? এক এক করে দিন পার হয়ে বেতনের দিন ঘনিয়ে আসে। আমি অতি আগ্রহে সেই দিন আগেই অফিসে চলে যাই। সারাদিন পর বিকেলে স্যালারি হাতে পাই। সেই দিনে রিজাইন দিয়ে আসি, যেহেতু বাড়ি চলে যাব, তাই চাকরির আর প্রয়োজন হবে না। বাড়িতে থাকাকালীন আমার বাবা আর ভাই ও চাকরি করতে দেবে না, এটা নিশ্চিত। ফেরার আগে কলিগদের সাথে পরামর্শ করি এই টাকাটা দিয়ে কি করা যায়, কি করলে এই দুনিয়াতে মানুষের উপকার হবে আর স্বয়ং আল্লাহ পাক খুশি হবেন। আমার কলিগ আমাকে পরামর্শ দেয়, এখান থেকে কয়েকটা মহল্লা পেরিয়ে গেলে একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে অনেক অসহায় বাবা মায়েরা আছেন, তাদের কিছু সাহায্য করলেও করতে পারি। মনে মনে ভাবলাম এটা করলে মন্দ হয় না। আমি সেই দিনই মার্কেটে চলে যাই। যদিও রাত হয়ে গেছে, তাও আমার তর সইছে না। টাকাটা দিয়ে আমি আমার সাধ্যমতো কিছু কাপড় আর লুঙ্গি কিনলাম। পরের দিন সকাল সকাল রওনা করলাম বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। কয়েকটা মহল্লা বললে ও ঠিকানা নিয়ে যখন গেলাম, তখন মনে হলো এটা ঠিক ততটাও কাছে নয়। যেতে যেতে প্রায় 12টা বেজে গেল। সেখানকার ম্যাডামের সাথে গিয়ে দেখা করে আমি আমার সাহায্য করার আকুতি জানালাম। তিনি খুশি হলেন। দেখাশোনা করার জন্য যে আয় রাখা হয়েছে তার মাধ্যমে আমাকে প্রথমে পুরুষ লোকদের কাছে পাঠানো হলো। আমি সকল বাবাদের হাতে একটা করে লুঙ্গি তুলে দিলাম। খুব খুশি হলেন ওনারা। আমাকে প্রাণ ভরে দোয়া করলেন সবাই। আমি তাদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে এলাম। এবার গেলাম মহিলাদের নিকট। আয়ার সাহায্য নিয়ে আমি কিছু জনের হাতে কাপড় তুলে দিলাম। আরও কিছু বাকি আছে, আমি সেগুলো দেওয়ার জন্য বাকিদের কাছে এগিয়ে যেতে থাকলাম। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই কোনো এক অতি পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠল। আমি হতবাক হলাম, বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। স্বপ্ন নাকি সত্যি সেটাও বুঝতে পারছিলাম না তখন। এক পর্যায়ে খেয়াল করলাম অতি পরিচিত মুখটা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। তার চোখের কোণে পানি চিকচিক করছে। আমি তার দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম। এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলাম তার দিকে। কাছাকাছি যেতেই তিনি আমার থেকে দু পা পিছিয়ে গেলেন। আমি নিজ জায়গায় থেমে গেলাম। অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তিনি আমার কাছ থেকে পালানোর জন্য উল্টো দিকে ফিরে হাঁটা শুরু করলেন। আমি এবার সামান্য দৌড়ে তার কাছে গেলাম। ওনার পিঠে ছুঁয়ে দিতেই তিনি থেমে গেলেন। আমি শক্ত গলায় বললাম, আমার থেকে না পালিয়ে ফিরে তাকান। উনি এবার শাড়ির আঁচলে মুখ গুজে আমার দিকে ফিরলেন।
চোখে পানির স্রোত। আমি কিছুটা সময় একদৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। সে নিচের দিকে তাকিয়ে আছে, হয়তো আমার দিকে তাকানোর মতো সাহস সে পাচ্ছে না। আমি এবারে বললাম, কি হলো, তাকান আমার দিকে। সে আমার দিকে ফিরে তাকালো, তবে চোখে মুখে প্রচণ্ড লজ্জা আর অস্বস্তি রয়েছে। আমি অবাক হয়ে বললাম, আপনাদের বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছেন মাত্র 3.5 মাস হলো, এর মধ্যেই আপনার এই হাল কি করে হলো? এবার তো আমি নেই, আমি না হয় অপয়া অলক্ষী, সেখানে আমি না থাকলে আপনার আরও ভালো থাকা উচিত ছিল, কিন্তু এ কি দেখছি আমি? আমার করা প্রশ্নে তিনি আবারও মাথা নিচু করলেন। এক সময় হু হু করে কেঁদে উঠলেন। আমি তাকিয়ে রইলাম সেই দিকে। উনার কান্নায় আমার কোনো মায়া হচ্ছে না, বরং কাহিনীটা জানার আগ্রহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি আবার ওনাকে তাড়া দিয়ে বললাম, কি হলো, বলছেন না যে কিছু? এবার তিনি হুট করে মাটিতে বসে পড়লেন, আমার পায়ে জাপটে ধরে বললেন, আমারে মাফ করে দাও বৌমা, তোমার সাথে যা অন্যায় করেছি তার ফল আল্লাহ আমারে হাতে নাতে দিয়ে দিছে। এবারে যদি তুমি আমারে মাফ না করো তাইলে আল্লাহও আমারে মাফ করব না। মাফ করো আমারে বৌমা, মাফ করো। উনি অজরে কাঁদছেন। আমি তড়িঘড়ি করে পা সরিয়ে নিলাম। উনি আমার মুখের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন, অসহায়ের মতো বললেন, আমারে মাফ করবা না বৌমা? এবারে আমি হাসলাম, তাচ্ছিল্যের সাথে বললাম, যখন ঘরের বউ ছিলাম তখন তো কোনোদিনও ভুল করেও বৌমা বলে ডাকেননি। এখন তো সব শেষ, আমি তো আর ওই বাড়ির বউ নয়, তবে এখন এইসব বলার কারণ কি? সে নিচের দিকে মাথার ঝুঁকে কাঁদতে লাগলো এখনো। আমি ব্রু বাঁকালাম, বললাম, আপনার এই করুণ পরিস্থিতির কারণ কি? উনি এবার আমার দিকে মুখ তুলে তাকালেন, চোখের পানি মুছে বললেন, তোমারে বের করার কিছুদিন পরেই আমার মৃদুল রে আমি আবারও বিয়ে করাইছিলাম। মৃদুল বিয়ে করে নিয়েছে। কথাটা শুনতেই কলিজাটা স্যাঁত করে উঠল আমার। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না আমি। যে আমাকে এতটা ভালোবাসতো সে আমাকে আজ ঘৃণা করে, এতটাই ঘৃণা করে যে সে অন্য কাউকেও বিয়ে করে নিতে দুইবারও ভাবেনি। অজান্তেই আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি বলতে লাগলেন, বিয়ে করাইছি সেই মেয়েটারে যার সাথে আমি মৃদুলের আগেই বিয়ে ঠিক করায় রাখছিলাম। মেয়েটার এতদিনও বিয়ে হয় নাই। ওনারা আমার ছেলের কাছে মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল। আমিও আর দ্বিমত করি নাই। মৃদুলও আমার কথা চুপচাপ মেনে নেয়। বিয়ের সময় ওই মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে 10 লাখ টাকা দিছে নগদ। ঘরের ফার্নিচারও দিছে, তার উপর মৃদুলের দোকানটা আরও বড় করে দিছে। মাসখানেক ভালোই ছিল সব কিছু। হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই। মৃদুলের বউয়ের মতিগতিও পাল্টাইতে থাকে দিনে দিনে। তার মনে হয় ওই বাড়িতে আমি একটা ঝামেলা। যেহেতু বিপুল পরিমাণ টাকা আর জিনিসপত্র নিয়ে আইছে, তাই ওর মুখের উপরও আমি কোনো কথা কইতে পারি না। যদি একটা কথা শোনাই তাইলে সে আমার 10টা কথা শোনায়া দেয়। আমি এবার মৃদু গলায় বললাম, আপনার ছেলে কিছুই বলেনি? উনি খুব বড়া গলায় বললেন, ওইটা তো এখন বউয়ের গোলাম হয়ে গেছে। বউ যেমনে কয় সেমনিই বিশ্বাস করে, বউ যা কয় তাই করে। আমার কথা শোনে না, আমি কিছু কইলে উল্টা কয়। টাকার বউ সে, তার কথা তো মানতেই হবে। আমি দেখলাম উনি আবারও অজরে কাঁদলেন। বললাম, এখানে কিভাবে এলেন? মৃদুলে আমারে রাইখা গেছে 15 দিন আগে। আমি আতকে উঠলে আর বললাম, মৃদুল রেখে গেছে? হ্যাঁ, আমার অসুখ হয়েছে, আমার মতো রোগীনাকে তার বউ টানতে পারবো না, তাই আমার সহজ সরল পোলাডারে বাধ্য করছে আমার এখানে রাইখা যাওয়ার জন্য। আমার বলার মতো আর কিছুই রইল না। কি বলবো আমি? কি বা বলার আছে আমার? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওনার কাছে একটা কাপড় তুলে দিলাম। উনি তীব্র চাহনিতে আমার দিকে তাকিয়ে কাপড়খানা হাতে নিলেন। আমি বলতে চাইলাম না, তাও মুখ ফুটে বেরিয়ে এলো, বলেছিলাম না আমি, দম সবারই থাকে, ফেরাউনেরও ছিল, আপনারও ছিল, কিন্তু আজ কোথায় সেই দম? আমি অপরাধ না করেও অপরাধী হয়েছি। মেয়েটাকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, স্বামীটাকেও ছিনিয়ে নিয়েছেন। আজ কি হলো? আমি কিন্তু সুখেই আছি, শান্তিতেই আছি, কিন্তু আপনি সুখে নেই। আমার সুখ আপনি কেড়েছিলেন, আল্লাহ আপনার সুখ কেড়েছে। একটা কথা জানেন তো, অন্যের জন্য গর্ত খুঁড়লে সে গর্তে নিজেরকেই পড়তে হয়। আপনি আমার জন্য গর্ত খুঁড়েছিলেন,
আজ আপনি নিজেই সেই গর্তে হাবুডুবু খাচ্ছেন। কি লাভ হলো আপনার? যে মেয়েটাকে ঘরে আমার জন্য আমার উপর নির্যাতন করেছিলেন, আজ সেই মেয়েটাই আপনাকে বাড়ি ছাড়া করেছে। আজ আপনার পাশে আপনার ছেলেও নেই। উনি আঁচলে মুখ গুজে অসহায় গলায় বললেন, সবই আমার কপাল। আমি ফিরে এলাম সেখান থেকে। বুকে ব্যথা উঠেছে, প্রচণ্ড ব্যথা। এ ব্যথায় ছারখার হয়ে যাচ্ছি আমি। মৃদুল কি করে পারলো আমাকে এত তাড়াতাড়ি ভুলে গিয়ে অন্য কাউকে আপন করে নিতে? যাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, সে আজ অন্য কারো। আমি হাঁটতে হাঁটতেই হাসলাম। সুখের হাসি নয়, দুঃখের হাসি। অতি দুঃখেও মানুষ হাসতে পারে কিনা আমার জানা নেই, তবে আমি হাসছি। দুঃখের মাঝেও কষ্টের হাসি হাসছি। বাসায় ফিরে এসেই ঢুকলাম ওয়াশরুমে। শাওয়ারটা ছেড়ে দিয়ে বসে পড়লাম তার নিচেই। দেয়ালে হেলান দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলাম। বুক ফাটা আর্তনাদগুলো গলা চিরে বেরিয়ে আসতে চাইছে। আমি আর পারছি না। ঠিক কতক্ষণ ভিজেছি আমি জানি না। এর মাঝেই কখন যেন আমার চোখ বুজে এলো। যখন আমার জ্ঞান ফিরেছে তখন আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার মাথার পাশেই মা বসে আছে। কিছুটা দূরে শিহাব দাঁড়িয়ে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আমাকে উঠতে দেখে মা বলে উঠলেন, এই শরীর নিয়ে ওঠার কি দরকার, শুয়ে থাক মা। আমি মুচকি এসে বললাম, আমার শরীর একদম ঠিক আছে মা, তোমরা কখন এলে? মা কিছু বলতে যাবে তার আগেই শিহাব সামান্য রাগী গলায় বলল, আমরা কখন এসেছি সেটা জেনে তোর লাভ কি? তুই এমনটা কেন করেছিস আগে সেটা বল। আমি নরম হয়ে বললাম, কি করেছি আমি? এভাবে পানির নিচে বসে থাকার মানেটা কি? আজ যদি সময় মতো আমরা না আসতাম তাহলে কি হতে পারত তোর ধারণা আছে? আমি মৃদু গলায় বললাম, বেশি কিছু হলে মরে যেতাম, এর চেয়ে বেশি আর কি বা হতো? তাতে অবশ্য আমি শান্তিই পেতাম। আমার কথায় শিহাব রেগে গেল। মা আমাদের দুজনকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে আমার দিকে তাকালেন। পরম মমতায় ওনার স্নেহভরা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর কি হয়েছিল আজ? এভাবে ঝর্ণা ছেড়ে বসেছিলি কেন? আমরা ভয় পেয়ে গেছিলাম অনেক। ডাক্তার আনিয়ে তারপর তোর জ্ঞান ফেরাতে হয়েছে। আমি মায়ের দিকে তাকালাম। বললাম, আমার জন্য এত চিন্তা কেন করো মা? আর কেউ তো আমার চিন্তা করে না, আর কেউ তো আমাকে নিয়ে ভাবে না। তোমরা কেন ভাবো? আমি যে মা রে। সেই দিনই মায়ের সাথে চলে এলাম নিজ বাড়িতে। আমার সাথে শিহাবও এসেছে। যখন বাড়ি এলাম তখন ভাইয়া বাড়ি ছিল না, তবে বাবাকে থমথমে মুখে বসে থাকতে দেখেছি। বাবা আমার দিকে তাকাচ্ছেও না, আবার কিছু বলছেও না। আমি মায়ের মুখের দিকে একবার তাকিয়ে বাবার দিকে হাঁটা ধরলাম। আমাকে নিজের দিকে যেতে দেখে বাবা বসা থেকে উঠে চট করে নিজের ঘরে চলে গেল। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে পড়লাম। অনেক রাতে ভাইয়া বাড়ি ফিরল। এসে যখন শুনল আমি বাড়িতে ফিরে এসেছি তখন সে রেগে যায়। অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। ভাইয়ার চিৎকারে শিহাব বেরিয়ে আসে ঘর থেকে। সে সামান্য ক্ষোভ নিয়ে ভাইয়াকে বলে, এভাবে চিৎকার করার মানেটা কি ভাইয়া? ভাইয়া চোখ পাকিয়ে শক্ত গলায় বলে ওঠে, তুই কার হুকুমে ওকে বাড়ি নিয়ে এসেছিস? ওকে বাড়িতে নিয়ে আসতে আমার কারো হুকুমের প্রয়োজন নেই। নিজের বাড়িতে আসতে কখনো হুকুমের প্রয়োজন পড়ে না ভাইয়া। ভাইয়া আক্রোশে বলে উঠল, এ বাড়ি থেকে ও নিজেই সম্পর্ক ছিন্ন করে চলে গেছিল। তাহলে আজ কেন এসেছে? যার জন্য চলে গেছিল আজ সে কোথায়? ছেড়ে গেছে? আরে এটাই তো হওয়ার কথা ছিল। তখন আমাদের কথা শোনেনি, তাহলে আজ কেন আমাদের দ্বারে এসেছে? চলে যেতে বল ওকে। এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। এবার শিহাব রেগে গিয়ে বলল, এ বাড়িতে তোমার একার নয় ভাইয়া। এ বাড়িতে তোমার যতটুকু পাওনা আছে ঠিক সমপরিমাণ আমারও আছে। তোমরা যদি একান্তই ওকে রাখতে না চাও তবে আমার জায়গায় আমি ওকে রাখব। এতে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হবে না। এবারে ভাইয়া আরও খেপে গেল। সে তেড়ে এলো শিহাবকে মারতে। আমার আর সহ্য হলো না। আমি ছুটে গিয়ে দাঁড়ালাম তাদের দুই ভাইয়ের মাঝখানে। ভাইয়ার পায়ে পড়ে বললাম, আমি চলে যাব ভাইয়া, তবুও আমার কারণে তোমরা ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করো না। ভাইয়া অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। শিহাব আমাকে টেনে তুলে বলল, কার পায়ে ধরছিস তুই? যে তোকে এই রাতের বেলাতেও চলে যেতে বলছে তাকে? দরকার হলে তোকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, তবু এই অমানুষের পায়ে ধরতে দেব না। এর মাঝে আর তোর শ্বশুরবাড়ির লোকদের মাঝে তুই কোনো পার্থক্য খুঁজে পাচ্ছিস আপা? ওরা তোকে ঘোর ছাড়া করেছে আর এও করতে চাইছে, তবে পার্থক্যটা কোথায়? আমি শিহাবের দিকে তাকিয়ে রইলাম অবাক হয়ে। শিহাব আবারও নিজে নিজে বলতে লাগো,
পার্থক্য শুধু এইটুকুই, ওরা নিজ হাতে তোর মেয়েকে খুন করেছে, আর আমার ভাই নামের এই মানুষটা সেটা পারছে না, কারণ এখন তো বাচ্চা আর নেই। থাকলে এটা করতেও সে একবারও ভাবতো না। একটা কুকুরের সাথে মানুষ এমন করে না যেমনটা ওরা তোর সাথে করছে, আর এইবার আমার ভাইয়াও সেটাই করছে। আমি থমকে দাঁড়িয়ে রইলাম নিজ জায়গায়। ততক্ষণে বাবাও এসে দাঁড়িয়েছে দরজার সামনে। দেখলাম ভাইয়া কিছুটা কেঁপে উঠল। অবাক হয়ে তাকালো শিহাবের দিকে, বিস্ফোরিত গলায় বলল, ওর মেয়েকে খুন করেছে মানে? শিহাব চেঁচিয়ে উঠল, আক্রোশে ফেটে পড়ছে সে। চিৎকার করে বলল, মানে কি বোঝো না? এতটা দিনের মধ্যে একটা বারের জন্যও কি ওর কোনো খোঁজখবর নিয়েছো তোমরা? ও না হয় ভুলই করেছিল, কিন্তু তোমরা কি করেছো? যা করেছো সবই অন্যায় করেছো। ভুল আর অন্যায় দুইটা দুই জিনিস, জানো না তো ভাইয়া? তুমি কিংবা বাবা কেউই এতদিনের মধ্যে ওর কোনো খোঁজ নিয়েছো? বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানার বিন্দুমাত্র চেষ্টাও করেছিলে তোমরা? ততক্ষণে বাবাও চলে এসেছে ওদের মাঝে। বাবাকেও দেখে মা এগিয়ে গেল সেই দিকে। হয়তো ভাবলো বাবাও এবার ঝামেলা শুরু করবে। তবে বাবা সেসব কিছু না করে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তনুর সাথে কি হয়েছে? আর ওর বাচ্চার নামে এটা কি বলল শিহাব? আমার মাথা ঘুরছে, মাথায় ব্যথা করছে প্রচণ্ড। এত চিল্লাপাল্লা আমার আর সহ্য হচ্ছে না। বারবার মনে হচ্ছে এখানে আমি এসেছি এই পরিবারের সুখটাকে নষ্ট করার জন্য। আমার জন্যই এত ঝামেলা। যেখানেই যাই সেখানেই অশান্তি। মনে মনে ভাবলাম আমি বোধ হয় অপয়া। আমি চোখ বন্ধ করলাম, আবারও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মৃদুলকে আমি মন থেকে মুছে ফেলেছি, কিন্তু বৃষ্টিকে তো পারছি না। বারবার ওর ফ্যাকাশে মুখটা আমার সামনে ভেসে আসছে। আমার মাথাটা আবারও ঘুরে উঠল। আবারও মাথা ঘুরে পড়ে গেছিলাম আমি। তবে এবার আর জ্ঞান হারাইনি। পড়ে যাওয়ার সাথে সাথে বাবা দৌড়ে এসে আমার কাছে আমাকে জড়িয়ে ধরলেন। যে ভাই কিছুক্ষণ আগেও অনেক চোটপাট করছিল, সেই ভাই আমাকে পাজাকুল করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আমি সবই দেখছি, কিন্তু কিছু বলতে পারছিলাম না। ঠোঁট কাঁপছিল আমার। বড় ভাই আমাকে স্নেহভরা ধমকে বলে উঠল, অনেক হয়েছে, অনেক তো বলেছিলি, এবার না হয় আর না বললি। মুখটাকে বন্ধ করে চুপচাপ শুয়ে থাক, আমি ডাক্তার ডাকছি। আমি শুধু তাকিয়ে রইলাম আমার ভাইটার দিকে। শিহাব আর ভাইয়া দুজনেই ডাক্তার আনতে চলে গেল। ওরা চলে যাওয়ার পর দেখলাম মা আমার জন্য এক মগ পানিতে স্যালাইন বানাচ্ছে। আমি এক নজরে মায়ের হাতের দিকে তাকিয়ে রইলাম। এমন সময় ধীর পায়ে বাবা এগিয়ে এলো আমার কাছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বাবা আমার পাশে এসে বসলো। ওনার শক্ত হাতখানা আমার মাথায় রাখতেই আমি শান্তি অনুভব করলাম। পরম স্নেহের আবেশে চোখ বুজলাম। বাবা তার গম্ভীর গলাটাকে যথেষ্ট নরম করার চেষ্টা করে আমাকে বলল, মারে, তুই এতটা কষ্টে ছিলি এতদিন, কেন আমায় একটাবার জানালি না? বাবার সাথে অভিমান করে বসেছিলি বুঝি? আমারও অনেক অভিমান হয়েছিল, জানিস তো। অভিমান যে ঠিক কতটা খারাপ তা আজ আমি বুঝতে পারছি। শুধুমাত্র আমার অভিমানের কারণে তোর জীবনে এতটা দুঃখ নেমে এলো। আমায় মাফ করে দিস রে মা। বাবা আমার 2 হাত চেপে ধরল, ওনার চোখে পানি। আমি অনেক কষ্টে উঠে বসলাম। বাবার হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে চেপে ধরে শক্ত করে বললাম, বাবা। বাবার চোখের দিকে তাকানোর মাত্র আমার 2 চোখ দুটো ভিজে গেল। আমি জড়িয়ে ধরলাম বাবাকে। বাবাও তার স্নেহময় হাত দিয়ে আমার মাথায় হাত বুলাতে লাগলো। শেষ হলো মান অভিমানের পালা। পরের দিন কিছুটা ভালো বোধ করলাম। গতরাতে ডক্টর এসে দেখে চেক আপ করে গেল। আমার বাবা আর ভাইকে কিছু টেস্ট করার জন্যও বলে গেল। শরীরের কন্ডিশন নাকি খুবই খারাপ। অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ এইসবই নাকি আমাকে দুর্বল করে দিচ্ছে। বাড়িতে এখন পূর্ণ সেবা যত্ন পাচ্ছি। সবার সাথে খাচ্ছি দাচ্ছি, মায়ের সাথে বসে সময় কাটাচ্ছি। বেশ ভালোই কাটছিল দিনগুলো। আমিও নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করছি, কিন্তু সেটাই হচ্ছে না। বারবার মৃদুলের কথা মনে হয়। এতদিনের সংসার আজ অন্যের হয়ে গেছে ভাবতেই বুকে কষ্ট হয়। মেয়েটার মায়াভরা মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে।
বুকে শূন্যতা অনুভব করি তখন। বাকি সব সইতে পারলেও মেয়েটাকে হারানোর ব্যথা এখনও আমাকে তাড়া করে। সেই সাথে সেই স্বপ্ন তো আছেই, এখন ওটা নিয়মিতই দেখি আমি। সেই দিন মা বারান্দায় বসে সুপারি কাটছিলেন। আমি ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসলাম। মা আমাকে দেখে মুচকি হেসে বলল, কিছু বলবি রে তনু? আমি মলিন মুখে বললাম, মা একটা কথা ছিল। কি কথা? মা প্রশ্নভরা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি কোনো ভনিতা না করে মাকে বললাম, একটা স্বপ্ন। স্বপ্ন? অবাক হলেন মা। আমার মেয়েটা জবে থেকে মারা গেছে মা, তার কিছুদিন পর থেকে আমি মেয়েটাকে স্বপ্নে দেখি। মেয়েটা আমাকে ডাকছে, আমার দিকে তাকিয়ে কান্না করছে। আমিও যাই মেয়েটার দিকে, জড়িয়ে ধরার চেষ্টা করি, কিন্তু পারি না। এর আগে আমার ঘুম ভেঙে যায়। ইদানিং প্রায় প্রতি রাতেই এই স্বপ্নটা দেখি আমি। এর কারণ কি মা? আমার মেয়েটা কি ওখানে সুখে নেই? আমার মেয়েটার কি কবরেও কষ্ট হচ্ছে? কেন সে এত কান্না করে? আমার চোখের কোণে ততক্ষণে পানি চলে এলো। মা আমার দিকে কিছুক্ষণ নীরব চোখে তাকিয়ে রইলেন। ওনার চোখে মুখে সামান্য আতঙ্ক। মরা মানুষ ডাকন তো ভালো কথা না মা। আমি ভ্রু বাঁকিয়ে বললাম, কেন? তুই বুঝবি না সেই সব। দেখলাম মা হাতে থাকা সুপারিগুলো একটা পলিতে ভরল, সেগুলো একটা ঝাঁপিতে রেখে ঘরের একপাশে রেখে এসে আমার দিকে তাকিয়ে বললেন, আমি একবার মসজিদের ইমাম সাহেবের কাছে যাচ্ছি, তুই এখানেই থাক। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। প্রশ্ন করলাম, হঠাৎ ওখানে কেন? ওনার সাথে তোমার কি কোনো দরকার আছে? মা আমার পাশে দাঁড়িয়ে করুণ গলায় বললেন, মরা মানুষ ডাকন। আমি ইমাম সাহেবের কাছ থেকে একটা কবজ নিয়ে আসি। আমি দ্বিমত করে বললাম, এই সব তাবিজ কবজ আমি গায়ে লাগাবো না মা, এটা শিরক। আমিও জানি, কিন্তু তোর দিকটাও তো দেখা লাগবে রে মা। যাই বলো না কেন, আমি জেনে শুনে এই পাপ করব না। মা আমার হতাশ হয়ে বলল, তাহলে একটু পড়া পানি নিয়ে আসি। মা যেতে নিলে আমি মাকে বাদ ছেড়ে বললাম, তুমি যেও না মা, বাবাকে নয়তো শিহাবকে পাঠাও। মা তাই করলেন। শিহাবকে পাঠিয়ে দিলেন মসজিদের দিকে। আমি বসে রইলাম বারান্দাতেই। কিছুটা সময় পর শিহাব ফিরে এলো পড়া পানি নিয়ে। মা একটা গ্লাসে পানি ঢেলে নিয়ে এলেন আমার কাছে। আমার হাতে দিয়ে বললেন, পুরোটা খাওয়ার জন্য। তাবিজ কবজে আমি বিশ্বাসী নই, তবে পড়া পানি এবং ঝাড়ফুঁকে আমি বিশ্বাসী। মায়ের কথা মেনে আমি পানিটুকুই খেয়ে নিলাম। এর মাঝে একদিন শিহাব চলে গেছে তার চাকরিস্থলে। আমিও নিজ বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা আছি। বাবা আর ভাইও এখন আমার ব্যাপারে খুবই যত্নশীল। শ্বশুরবাড়ির লোকদের আমার উপর অত্যাচারের কথা শুনে খুব খেপে গেছিলেন তারা। এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল তারা। আমার বিশেষ অনুরোধে তারা শান্ত হয়েছেন, তবে তাদের উপর থেকে রাগ যায়নি। দিন গড়িয়ে যাচ্ছে, আমি এখনও নিজেকে স্বাভাবিক করতে পারিনি। মেয়েটার জন্য গুমরে গুমরে কাঁদি। মৃদুলকে মনে পড়লে এখনও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সারাক্ষণ মাথায় চিন্তা ঘুরপাক করে। টেনশন ভেতর থেকে আমাকে কুরে কুরে খায়। সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকি। মা আমাকে নিয়ে খুব চিন্তা করে। ইদানিং বাবাকেও দেখি আমাকে নিয়ে ভাবতে। প্রায় 6 মাস কেটে গেল বাড়িতে। ইদানিং আমাকে নিয়ে বাবার চিন্তাটা আরও কয়েক গুণ বেশি বেড়ে গেছে। সেই দিন আমি আর মা উঠানে চেয়ার পেতে বসেছিলাম। বাবা কোত্থেকে যেন তাড়াহুড়ো করে বাড়িতে ফিরল। এসেই মাকে ডেকে নিয়ে গেল ভেতর ঘরে। আমার কিছুটা অবাক লাগলো। বাবাকে এভাবে বাড়িতে ঢুকতে দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম। ওনার চোখ মুখও যেন কেমন দেখাচ্ছে। আমার একটু খটকা লাগলো। কি এমন কথা যে মাকে এভাবে তলব করে ভেতরে নিয়ে গেল? আমি কি গিয়ে আড়ালে দাঁড়িয়ে শুনবো নাকি? পরক্ষণে মনে হলো বাবা মায়ের কথা এভাবে আড়ালে দাঁড়িয়ে শোনাটা ঠিক হবে না। আমি আগের জায়গাতেই বসে রইলাম। অপেক্ষায় রইলাম মা ফিরে আসার। প্রায় আধ ঘন্টা পর মলিন মুখে মা ফিরে এলো। আমার পাশে বসতেই বাবা আমাদেরকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মাকে উদ্দেশ্য করে বলল, যা বলে গেছি সেটা যেন মাথায় থাকে। এর আগে আমার কথা শোনেনি, এবার যেন অন্তত আমার কথাটার মূল্য সে দেয়। আমার মাথা দিয়ে ঢুকলো না বাবার বলা কথাগুলো। বাবা চলে গেল। আমি মায়ের দিকে তাকালাম। মায়ের কপালে চিন্তার ভাঁজ, চোখে মুখেও চিন্তার রেশ রয়ে গেছে। আমি মাকে প্রশ্ন করলাম, কি হয়েছে মা? বাবা কিসের কথা বলে গেল? মা থমথমে মুখে উত্তর দিল, তোর ব্যাপারেই বলে গেছে। আমি বললাম, সে বাবার কথার ধরনেই বুঝে গেছি বাবা আমার ব্যাপারে কিছু বলেছে তোমাকে।
কিন্তু কি বলেছে মা? মা এবার আমার দিকে নিরীহ চোখে তাকালো, হতাশায় বলল, আমার একটা কথা রাখবি মা? বলো মা, কি কথা? রাখার মতো হলে আমি অবশ্যই রাখব। তুই চাইলেই রাখতে পারবি। কি কথা সেটা তো বলো আগে। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। মা এদিক ওদিক ঘাড় ঘোরাচ্ছেন, কপালে বিন্দু বিন্দু ঘাম। দেখেই বোঝা যাচ্ছে কথাটা বলতে তিনি অস্বস্তি বোধ করছেন। আমি আবারও মাকে তাড়া দিয়ে বললাম, ও মা, বলো না, কি বলতে চাও? তুই আবার বিয়ে কর তনু। মায়ের কথায় আমি চমকে উঠলাম। এই ধরনের কোনো কথা মা আমায় বলবে আমি ভাবিওনি। মা আবারও বললেন, পেছনে যা গেছে, যা তোর সাথে হয়েছে সব কিছু মন থেকে মুছে ফেল তনু। জীবনটাকে নতুন করে শুরু কর। আমি বিস্ময়ে মাকে বললাম, এইসব কি বলছো মা? তোমরা তো সব জানো, তারপরও এই কথাটা তুমি কি করে আমায় বলতে পারছো? মা আমাকে সান্ত্বনা দেওয়ার ইঙ্গিতে বললেন, আগে সব কথা শোন। আমরা তোর ভালোই চাই। এই রকম ভালোর কোনো দরকার আমার নেই মা। আমি ডিভোর্সি, আমার একটা বাচ্চাও ছিল। এখনও আমি সেসব কিছুই মনে থেকে মুছে ফেলতে পারিনি। বাচ্চাটাকে এখনও আমার মনে পড়ে। আমি মুখে যতই বলি মৃদুলকে ভুলে গেছি, কিন্তু বাস্তবতা তো এটাই। আমার মনে এখনও মৃদুলই রয়ে গেছে। পিছুটান আমাকে এখনও তার করছে। আমি কি করে পিছুটান নিয়ে নতুন করে কারো জীবনে প্রবেশ করব? মা মলিন গলায় আমাকে বললেন, আমি সবই বুঝি রে মা, কিন্তু তোকেও তো এভাবে বানের পানিতে ভাসিয়ে দিতে পারি না। তোর বাবার উপর থেকে শক্ত মনের মানুষ, কিন্তু ভেতর থেকে একদমই নরম। তোর কষ্টটা উনি আর নিতে পারছেন না। আমি মায়ের দিকে ভেজা দৃষ্টিতে তাকালাম। মা চোখ সরিয়ে নিলেন। আমার চোখের পানিটা হয়তো তিনি সহ্য করতে পারছেন না। আমি মাকে মৃদু গলায় বললাম, আজ সকালেও যখন বাবা বাড়ি থেকে বের হয়ে গেছিল, তখনও সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে এমন কি হলো যার কারণে তোমরা দুজনে আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছ? আসলে তোর একটা বিয়ের প্রস্তাব এসেছে আজ। ছেলেটা অনেক ভালো, ভদ্র, সরকারি চাকরি করে। পরিবারটাও অনেক ভালো, শিক্ষিত, চাকরিজীবী পরিবার। ওরা চাইছে তোকে বউ করে নিয়ে যেতে। আমি ক্ষোভ নিয়ে বললাম, যখন শুনবে আমার আগে বিয়ে হয়েছিল, আমার একটা মেয়ে ছিল, তখন আর তাদের এই ইচ্ছেটা থাকবে না। বাবাকেও বলে দিও ওদেরকে জানিয়ে দিতে এইসব। মা এবার মুচকে এসে বলল, ওনারা সব জানেন, সব কিছু জেনে শুনেই তারা তোকে নিতে চান। আমি অবাক হলাম মায়ের কথা শুনে। এত ভালো একটা পরিবারের সরকারি চাকরিওয়ালা ছেলে কি করে সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করতে চাইতে পারে ওরা? দাদা, নানার বয়সী কোনো বুড়ো নয় তো? আমি সামান্য রেগে গিয়ে মাকে বললাম, আমি তোমাদের কাছে এতটাই বেশি হয়ে গেছি মা, যে তোমরা টাকাওয়ালা বুড়ার কাছে আমাকে বিয়ে দিতে চাইছো? মা এবারেও হাসলেন। মায়ের এই হাসিটা আমার গায়ে জ্বালা ধরাচ্ছে। আমি জাহাজ দেখিয়ে বললাম, হাসছো কেন এভাবে? অবিবাহিত ছেলে কি করে বুড়ো হতে পারে?